সব থেকে হইচই হয়ে গেল প্রধানমন্ত্রী বকুনি খেয়েছেন। প্রধানমন্ত্রী তো বকুনি খেয়েছেন, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটু বকুনি খেলে ভালো হতো। কিন্তু কে বকবে তাকে? তার মাথার উপর তো কেউ নেই। আরএসএসের জন্ম 1925 সালে, 1925 সালের 27শে সেপ্টেম্বর ডক্টর কেভি হেডগোয়ার তৈরি করেছিলেন। মোদি আরএসএসের একজন সদস্য বটে, কিন্তু তিনি যে দলের নেতা সেই দলের জন্ম মাত্র 1980 সালে, অনেক পরে। কিন্তু তাকে বকার লোক আছে, সত্যিকারই বকে দিয়েছেন ভাগবতজি, এবং সিধা সাপটা সোজা কথা বলে দিয়েছেন। একজন গার্ডিয়ান দরকার, তাহলে সঠিক পথে চলা যায়। সিপিআই, অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টি, মানে ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি, তারও জন্ম হচ্ছে 26শে ডিসেম্বর 1925। মানে ভেবে দেখুন, আমাদের দেশের যারা বড় বড় পার্টি তাদের নেতৃত্বরা কিভাবে ঠিক ওই সময় থেকে চালিয়ে আসছেন। ভূপেশ গুপ্ত তো অনেক মানুষ ছিলেন যারা অত্যন্ত পজিটিভ ছিলেন। তারা ওর দলের উপর খুব নিয়ন্ত্রণ রাখতেন। নিচু তলায় কোনো ত্রুটি হলে সঙ্গে সঙ্গে তাদের বকতেন। 1964 সালে, অনেক পরে জন্ম সিপিআইএমের, কিন্তু জ্যোতি বসু কিন্তু তার নিচুতলার কর্মীদের সঠিকভাবে বকতেন, দরকার হলে তাদের গাইড করতেন। কিন্তু কড়া একটা ছিল, একটা অভিভাবক ছিল। তিনি একটা অভিভাবকের মতো ছিলেন, এবং অনেকবার মমতা ব্যানার্জিও বিভিন্ন কারণে তার কাছে গেছেন। তিনি দলের অনেককে বলেছেন যে মমতার কথা শোনা উচিত, মমতার সব কথা ফেলে দিলে হবে না। সিঙ্গুর আন্দোলনে মমতাকে অনেকটাই তিনি ইনডাইরেক্টলি সাপোর্ট দিয়েছিলেন। এই যে কংগ্রেস, অক্টোবিয়াম হিউমের কংগ্রেস 1885, তারপরে কংগ্রেসের ভারতীয়করণ হলো 1920-এ, যখন মহাত্মা গান্ধী মুভমেন্টটা ব্রিটিশের বিরুদ্ধে ধরলেন। তাহলে এই মানে কংগ্রেসেরও বহু পুরনো রয়েছে। মহাত্মা গান্ধী তারা যারা ছিলেন তাদের নিয়ন্ত্রণ করতেন, জওহরলাল নেহরু থেকে আরম্ভ করে অনেককে নিয়ন্ত্রণ করতেন। জওহরলাল নেহরু নিয়ন্ত্রণ করতেন তার পরবর্তী প্রজন্মকে। এভাবে একটা কন্ট্রোল কিন্তু সব দলের উপর ছিল বা আছে। কিন্তু 1998, 1 জানুয়ারি 1998, যে দলটি জন্ম হলো কংগ্রেস থেকে, তৃণমূলের, সেখানে তো কোনো অভিভাবক নেই। তিনি স্রষ্টা, তিনি ফাউন্ডার, তিনি প্রতিষ্ঠাতা, তিনি সর্বেসর্বা। ফলে তার কাজের ভুল ধরবে কে? তাকে বকবে কে? তাকে নিয়ন্ত্রণ করবে কে? তার নাম মমতা ব্যানার্জি, স্বয়ম্ভু, মানে একমাত্র এক নেত্রী, যার কোনো নেতা নেই, নেত্রী নেই, যার কোনো গার্ডিয়ান নেই। মা ছিলেন, মা বেঁচে থাকতে তো একটু আধটু বলতেন এটা কর ওটা কর, কিন্তু এখন তো তিনিও নেই। ফলে তিনি হচ্ছেন সর্বেসর্বা। তিনি ভুল করছেন, ঠিক করছেন, বকবেটাকে? তা তৃণমূলের কিছু লোক খুব বেজায় খুশি। আরে বাপরে, মহান ভাগবত বকে দিয়েছেন 73 বছর প্লাস প্রধানমন্ত্রীকে, যে তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছে, তাকে বকে দিয়েছেন। তাতে তৃণমূলের সমস্ত ইয়াং জেনারেশন, তারা তো তৃণমূল কবে হয়েছে একটা না বললেও বলতে পারবে কিনা সন্দেহ। তারা এমন সব বড় বড় টিভিতে বসে গেছেন আর এমন সব কথাবার্তা বলছেন, মনে হচ্ছে আরে বাপরে, তাহলে দেখো আমরা ঠিকই তো বলেছিলাম যে মোদি খারাপ। দেখো আজকে ভগবত বলছে মোদি খারাপ, কিন্তু মোদি কিন্তু ভগবত তা বলেননি। ভগবত বলেছেন আগের থেকে অনেক ভালো হয়েছে,
বিশ্বের কাছে আমাদের মর্যাদা বেড়েছে, আর্থিকভাবে আমরা অনেক উন্নয়ন হয়েছে, সবই হয়েছে। কিন্তু তিনি চেয়েছেন যে ভারতের ডেমোক্রেসি মানেটা কি, বিপক্ষের কথা শোনা। আর ডেমোক্রেসির মূল অর্থ তো তাই, যে বিপক্ষের মর্যাদা দিতে হবে। তো যারা আজকে বিপক্ষের মর্যাদার জন্যে গালাগালি করেছেন বলে ভাগবতের এত প্রশংসা করছেন, তারা তাদের দলের তারা কোনো বিরোধী রেখেছেন? এই থার্ড টার্ম করছেন, তারা কি প্রথম থেকে কোনো দিন বিরোধীকে রেখেছেন? বিরোধীর অস্তিত্ব, বিরোধীদের কথা শুনেছেন? বিরোধীদের অস্তিত্ব স্বীকার করেছেন? আজ পর্যন্ত স্বীকার করেন না। তারা মনে করেন বিরোধী থাকতে নেই। পঞ্চায়েত থেকে আরম্ভ করে অ্যাসেম্বলি, লোকসভা, সব জায়গায় বিরোধী শূন্য, বিরোধী শূন্য, বিরোধী শূন্য, এটাই হচ্ছে তাদের স্লোগান। তাদের সমস্ত হাফ প্যান্টওয়ালা, মানে জ্ঞানের দিক থেকে কাউকে ছোটো করতে নেই, কিন্তু তারা এমনভাবে কথাবার্তা বলেন, যুক্তি নিয়ে কথা বলা ঠিকই আছে, তাদেরও কিছু যুক্তি থাকতে পারে, প্রত্যেকটা মানুষের যুক্তি আছে, যুক্তি ভদ্রতার সঙ্গে ভালোভাবে বললে যে কেউ শুনতে বাধ্য। না শুনুন, অন্তত সে অমর্যাদা করবেন। কারণ একজনের আমাকে যদি একটা ভালো কথা বলেন, আমি নিশ্চয়ই সেটা শুনবো, পরে আমার জীবনে কতটা প্রয়োগ করবো না করবো সেটা তো আমাকে ভাবতে হবে, সেসব নিয়ে প্রশ্ন হতেই পারে। কিন্তু কারুর কথা শুনবো না, আমার উপরে কারুর বলার নেই, এই যে জায়গাটা। আজকেও যেমন অভিষেককেও কিন্তু মাঝে মাঝে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কন্ট্রোল করেন, টেনে ধরেন না। কাজে অভিষেকেরও একজন অভিভাবক আছে, শুধু অভিভাবক নেই মমতা ব্যানার্জির। আর নেই বলেই মমতা ব্যানার্জি যে যখন ভুল করেন তাকে কেউ ধরতে পারে না। আজকে তাকে নিয়ন্ত্রণ করার ম্যাক্সিমাম না, মিনিমাম একজন থাকলে মনে হয় মমতা এতটা মানে অটোক্রেটিক, মানে একনায়ক হয়ে উঠতে পারতেন না। হ্যাঁ, একদম তার একটাই কথা হচ্ছে বিরোধী বলে কিছু নেই। সেই এটা বামেরা বলেছিল না, যখন 235 তারা পেয়েছিল 87-তে, 96-এ, পরপর তারা খুব ভালো রেজাল্ট করে, 227, তারপরে 235 পর্যন্ত। তখন বুদ্ধবাবুর মুখ দিয়ে সেই স্বৈরাচারী কথা বেরিয়েছিল যে আমরা 235, ওদের কথা কেন শুনবো। হ্যাঁ, তা সম্ভবত এটা 206-এর নির্বাচনে 235 হয়েছিল, এটাই মনে হয়, মানে সম্ভবত ম্যাক্সিমাম। আরে তার আগে তো 2001-এ তো নির্বাচনের পরে মানে বুদ্ধবাবু চলে যাবে, সরকার চলে যাবে, প্রতিদিনে কে কে কী মন্ত্রী হবে প্রতিদিন কাগজে সে মন্ত্রীদের লিস্ট পর্যন্ত বেরিয়ে গিয়েছিল 2001-এ, ভেবে দেখুন। তারপরে দেখা গেল যে না, সেবারও হলো না, আর এবার না হয় নেভার, সেবার হলো না। তারপরে 2006-এ এসেও হলো না, কিন্তু দেখা গেল 2009-এ লোকসভায় ভালো রেজাল্ট করলো, 2011-তে বিদায় হয়ে গেল। তা সেটাই বলছি যে একজন যদি গার্জিয়ান থাকেন সেটা ভালো, খুব ভালো লক্ষণ, সেটা খারাপ নয়, গার্জিয়ান থাকা উচিত। সেটাই সব থেকে একটা দলের সঠিক লাইনে চলার মতো উপায়, এবং সেই জায়গাটা নেই বলেই আজকে কিন্তু একদম লাগাম ছাড়া এখানে অত্যাচার হয়, লাগাম ছাড়া অন্যায় হয়, লাগাম ছাড়া মৃত্যু হয়। হ্যাঁ, বাম আমলে 56,000 লোক মারা গিয়েছিল বলে একটা লিস্ট বের করেছিল এই মমতা রায়। তাদের আমলে হিসাব করলে সংখ্যাটা অতটা হবে না, কিন্তু কম হবে না। কিন্তু কেন এত মৃত্যু? আমরা একটা মানুষ, মুখ্যমন্ত্রী মানে সে প্রতিটা মানুষেরই মানে বাবা মা, তাদের রক্ষাকর্তা। তা রক্ষক যদি ভক্ষক হয়, হ্যাঁ, সে শিয়ালের কাছে কুমিরের ছানা রাখার মতো অবস্থা যদি হয়, তাহলে সেটা তো সঠিক না। আমরা চাইব যে এই দেশেও শান্তি আসুক, এখানেও সঠিকভাবে ভোট হোক, গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসুক পশ্চিমবাংলায়। আমি মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে শুভ মাধ্যমনাথ আপনাদের সামনে আসি, একটু লাইকস দেবেন, শেয়ার করবেন। নমস্কার।